খাওয়ার টেবিলে ভুল করে আমি আমার স্বামীর গ্লাস থেকে পানি খেয়ে ফেলছিলাম। সে একদম স্বাভাবিকভাবে গ্লাসটা তুলে নিয়ে সরাসরি ডাস্টবিনে ফেলে দিল। আমার মায়ের মুখ সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। আরিফ, এটা কি করলে তুমি? সে কোনো উত্তর দিল না, শান্তভাবে আরেকটা গ্লাস নিয়ে পানি ঢেলে নিল। আমি অপমানটা গিলে ফেলে জোর করে হালকা একটা হাসি দিয়ে বললাম, মা কিছু না, ও একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ তারা কখনো শুনেনি প্রফেসর আরিফ হোসেনের এমন কোনো অভ্যাস আছে। কিন্তু আমি জানি এই সূচিবাই শুধু আমার জন্য বরাদ্দ। লাল বাতি জ্বলে উঠলে যেমন গাড়ি থেমে যায়, আমার প্রতি আরিফের আবেগও ঠিক তেমনি কোথাও একটা থমকে যায়। বাসায় ফেরার পুরো পথ আরিফ একটাও শব্দ উচ্চারণ করেনি। গাড়ির ভেতরে এসির যান্ত্রিক শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। জানালার বাইরে ল্যাম্পপোস্টের আলোগুলো দ্রুত পেছনে সরে যাচ্ছে, ঠিক যেন আমার জীবনের শেষ কয়েকটা বছর। আরিফ যখন ড্রাইভ করে তখন তার চোয়াল শক্ত থাকে। সে সামনের রাস্তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন সেখানে তার পরম অরাধ্য কোনো সত্য লুকিয়ে আছে। আর আশেপাশে থাকা আমি সম্ভবত তার গাড়ির ড্যাশবোর্ডে রাখা কোনো নিষ্পাপ শোপিস। মাঝপথে ফোনের স্ক্রিনটা জ্বলে উঠলো। মায়ের মেসেজ, মা তুই কি এতদিন কষ্টে ছিলি? বুকের ভেতরটা হঠাৎ হু হু করে উঠলো। কষ্ট, এই শব্দটা কি আমার জীবনের সাথে খাপ খায়? আরিফ আমাকে প্রাচুর্য দিয়েছে, তার বেতনের পুরো টাকাটা মাসের 1 তারিখে আমার হাতে তুলে দেয়। আমাকে কখনো খরচের হিসাব দিতে হয় না, কিন্তু এই প্রাচুর্যের আড়ালে যে মরুভূমি আছে সেটা মাস প্রথম টের পেল। গত 3-4 বছর আরিফ আমাকে একটা গোলাপ ফুলও কিনে দেয়নি। ঈদ বা বিবাহ বার্ষিকীতে তার বরাদ্দকৃত বাক্য একটাই, যা লাগবে নিজেই কিনে নাও। এসব আধিক্যতা আমি বুঝি না। আমি টাইপ করলাম, মা কিছু না, ওর প্রমোশনের চাপ চলছে, আমি ভালো আছি। মিথ্যা বলতে বলতে আমি এখন দক্ষ অভিনেতা, অথচ আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখের নিচে কালচে দাগগুলো বলে দেয় আমি ভালো নেই। বাসায় ঢুকে আরিফ সরাসরি চলে গেল ড্রয়িং রুমের পাশের ছোট্ট ঘরটায়। ওটা এখন লুনার ঘর। লুনা হচ্ছে আরিফের প্রিয় ছাত্রী কিয়ারার বিড়াল। কিয়ারা যখন বিদেশে যাওয়ার কথা বলছিল তখন আরিফ নিজে যেচে লুনা আমাদের বাসায় রাখার প্রস্তাব দিল। অথচ আমি যখন একবার একটা বারান্দায় বাগান করতে চেয়েছিলাম, সে সরাসরি নাটক করে দিয়েছিল। কাদামাটি আমার সহ্য হয় না। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলাম আরিফ খুব যত্ন করে লুনাকে কুলে তুলে নিচ্ছে। তার মুখে সেই দুর্লভ হাসি যা আমি গত 1 বছরে দেখিনি। সে বিড়ালটার কানে কানে কি যেন বলছে। যে মানুষটা আমি ভুল করে তাকে ছুঁয়ে ফেললে সাবান দিয়ে হাত ধুয়ে যায়, সেই মানুষটা একটা পশুর লোমে মুখ ঘষছে। আমার মনে পড়লো 3 বছর আগে সেই অভিশপ্ত রাতের কথা। হাসপাতালে সাদা বিছানা যখন আমি আমার অনাগত সন্তানকে হারানোর যন্ত্রণায় ছটফট করছিলাম, আরিফ তখন পাশের চেয়ারে বসে ল্যাপটপে তার রিসার্চ পেপার ঠিক করছিল। আমি তার হাতটা ধরতে চেয়েছিলাম, সে আলতো করে হাতটা সরিয়ে দিয়ে বলছিল, কান্নাকাটি করে শরীর আরো খারাপ করো কেন? আর শোনো, আমি আসলে বাবা হতে চাইনি, হয়তো যা হয়েছে ভালোই হয়েছে। সেদিন আমার ভেতরটা একটা অংশ মরে গিয়েছিল। আজ লুনার প্রতি তার মমতা দেখে সেই মৃত অংশটা আবার চিৎকার করে কাঁদতে চাইলো। লুনা, মাম্মামকে হাই বলো। আমি ঘরে ঢুকে শান্ত গলায় বললাম। আরিফ সাথে সাথে ফিরে তাকালো। তার চোখে সেই কোমলতা মুহূর্তে কঠোরতায় রূপ নিল। তুমি এখানে কেন? আমি বলেছি না লুনা অপরিচিত মানুষ দেখলে ভয় পায়, তুমি বাহিরে যাও। আমি নড়লাম না, শক্ত হয়ে দাঁড়িয়ে বললাম, এই বাসাটা আমারও আরিফ, আর লুনার জন্য যে রুমটা তুমি ছেড়ে দিয়েছো ওইটা আমার বাচ্চার জন্য ডিজাইন করা হয়েছিল, মনে আছে? আরিফ বিড়ালটাকে নিচে নামিয়ে রাখলো, তারপর ধীরে পায়ে আমার সামনে এসে দাঁড়ালো। তার গায়ে সেই চিরচেনা পারফিউমের গ্রান আমার নাকে এলো, যা একসময় আমাকে মুগ্ধ করত। কিন্তু আজ সেই গ্রানে কেবল অবহেলার গন্ধ। অতীত নিয়ে ঘাটাঘাটি করা তোমার পুরনো অভ্যাস। আমি ক্লিয়ারলি বলেছিলাম আমি বাচ্চা চাই না। তুমি জোর করে প্রজেক্টটা এগিয়ে নিতে চেয়েছিলে, সো ডোন্ট ব্লেম মি। সে আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আমি তার হাতটা ধরার চেষ্টা করলাম, কিন্তু সে বিদ্যুৎ বেগে হাতটা সরিয়ে নিল। তার চোখ মুখে চরম বিতৃষ্ণা। আবার কতবার বলেছি আমাকে টাচ করবা না? সে গটগট করে বাথরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পরেই কল ছাড়া শব্দ এলো। সে হাত ধুচ্ছে, সাবান দিয়ে ঘষে ঘষে আমার অস্তিত্ব মুছে ফেলছে। আমি খাটের কোণে ধপ করে বসে পড়লাম। জানালার বাহিরে অন্ধকার আকাশ দেখা যাচ্ছে। মা সবসময় বলতেন, তুই খুব ভাগ্যবতী রে মা, আরিফের মতো একজন শিক্ষিত এবং স্বাবলম্বী স্বামী পেয়েছিস। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা এই ভাগ্য আমি আর চাই না। এই শিক্ষিত মানুষটার ভেতরে একটা বরফ খণ্ড বাস করে, যা প্রতিদিন আমাকে একটু একটু করে জমিয়ে দিচ্ছে। হঠাৎ ফোনটা আবার কেঁপে উঠলো। কিয়ারার মেসেজ আরিফের ফোনে। লক স্ক্রিনে ভেসে উঠলো, স্যার লুনা কি ঠিক মতো খেয়েছে? থ্যাংক ইউ সো মাচ সবকিছুর জন্য। আমি ফোনটার দিকে তাকিয়ে হাসলাম। চোখের জল গাল বেয়ে টপ করে ফোনের স্ক্রিনে পড়লো। আরিফ বাথরুম থেকে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বলল, কাল সকালে কিয়ারা আসবে লুনাকে দেখতে, ঘরটা যেন পরিষ্কার থাকে, ওর যেন কোনো অসুবিধা না হয়। আমি কোনো উত্তর দিলাম না, শুধু মনে মনে বললাম, কালকের সকালটা অন্যরকম হবে আরিফ,
অনেক বেশি অন্যরকম। রাত ৩টা, পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমার চোখের পাতায় তখন এক ফোঁটাও ঘুম নেই। পাশের বালিশে আরিফ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মানুষটা ঘুমের মধ্যে কেমন যেন পরিপাটি, ঠিক যেন কোনো মেপে রাখা জ্যামিতিক নকশা। অথচ আমার ভেতরটা তখন এক তছনছ হয়ে যাওয়া ধ্বংসস্তূপ। মাঝে মধ্যে মনে হয় এই যে মানুষটা আমার পাশে শুয়ে আছে, সে কি আসলে রক্ত মাংসের মানুষ, নাকি পাথরের খোদাই করা কোনো এক মূর্তি যার ভেতর কোনো হৃদয় স্পন্দন নেই। সকাল হতে কিয়ারার আগমন ঘরটা মুখরিত হয়ে উঠল। কিয়ারা আরিফের সবচেয়ে উজ্জ্বল ছাত্রী, সুন্দরী, চঞ্চল এবং এক কথা বলতে গেলে পটু। সে ঘরে ঢুকে কলকল করে কথা বলতে শুরু করলো। স্যার, লুনা কি খুব ডিস্টার্ব করেছে আপনাদের? আরিফ, যে মানুষটা আমার সাথে কথা বলতে গেলে শব্দ মেপে বলে, সে হাসি মুখে উত্তর দিল, একেবারেই না কিয়ারা, ও খুব শান্ত, তোমার মতোই। আমার বুকটা একবার কেঁপে উঠল। আরিফ কি জানে এই সামান্য প্রশংসাটুকু পাওয়ার জন্য আমি গত 3টি বছর চাতক পাখির মতো অপেক্ষায় ছিলাম? কিয়ারা সোফায় বসে লুনার সাথে খেলছিল, আর আরিফ দাঁড়িয়ে পরম তৃপ্তিতে সেই দৃশ্য দেখছিল। আমার মনে হলো এই দৃশ্য একদমই অপ্রাসঙ্গিক, যেন আমি এই বাড়ির মালিকই নই, বরং কোনো বেতনভুক্ত পরিচালিকা। আমি ট্রেতে করে চার নাস্তা নিয়ে ড্রয়িং রুমে গেলাম। কিয়ারা হেসে বলল, থ্যাংক ইউ ম্যাম, আপনি কেন কষ্ট করলেন? স্যার বললেই তো আমি করে নিতাম। আরিফ তখন খুব নিস্পৃহ গলায় বলল, ও এটা করতেই পছন্দ করে, ও তার রিসার্চ বা কেরিয়ার নিয়ে ব্যস্ত না, ঘরের কাজই ওর জগৎ। তার কথার প্রতিটি শব্দ আমার কানে বিষের মতো বিঁধল। অথচ এক সময় আমিও প্রথম সারির ছাত্রী ছিলাম। এই আরিফ হোসেনের ক্লাসে আমি মুগ্ধ হয়ে লেকচার শুনতাম। তাকে পাওয়ার আশায় নিজের কেরিয়ার, নিজের স্বপ্ন সব বিসর্জন দিয়েছিলাম। আর সেই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কেবল আমি সংসার করি বলে। কিয়ারা চলে যাওয়ার পর আরিফ তার স্টাডি রুমে ঢুকলো। আমি পিছু পিছু গেলাম। আজ আমি কোনো উত্তর না দিয়ে ফিরবো না। আরিফ একটা কথা ছিল। সে ল্যাপটপ থেকে মুখ না তুলে বলল, বলো। তবে সংক্ষেপে, আমার হাতে সময় খুব কম। কাল রাতে ডিনারের সময় তুমি যা করলে, মায়ের সামনে আমাকে যেভাবে ছোট করলে, সেটার কি খুব প্রয়োজন ছিল? আরিফ এবার ল্যাপটপ বন্ধ করলো, চেহারাটা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, দেখো নীলু, আমি হাইজিন মেনটেন করি। তুমি ভুল করে আমার গ্লাসে মুখ দিয়েছিলে, সেটা আমার পছন্দ হয়নি, তাই আমি ফেলে দিয়েছি। এ তো অপমানের কি আছে? তুমি বিষয়টাকে খুব বেশি পার্সোনালাইজ করছো। পার্সোনালাইজ করছি? আমার গলা ধরে এলো। তুমি বিড়ালটাকে কুলে নিয়ে ঘুমাতে পারো, তার সাথে একই প্লেটে খেতে পারো, অথচ আমি তোমার গ্লাসে পানি খেলে সেটা ডাস্টবিনে যায়। এটা কি ঘৃণা নয়? আরিফ একটা দীর্ঘশ্বাস ফেললো, যেন সে কোনো অবশ শিশুকে বুঝাচ্ছে। ঘৃণা বা ভালোবাসায় এসব ইমোশন আমার নেই নীলু। তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে। আমি কি তোমাকে কখনো কোনো রঙিন স্বপ্ন দেখিয়েছিলাম? আমি যেমন তেমনই আছি। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। হ্যাঁ, আমি তাকেই চেয়েছিলাম, কিন্তু আমি তো একটা মানুষ চেয়েছিলাম, এক খণ্ড বরফকে নয়। তুমি কি আমাকে ডিভোর্স দেবে? হঠাৎ মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। আরিফ কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলো। তার চোখে কোনো বিস্ময় নেই, কোনো ভয় নেই। সে শান্তভাবে বলল, কেন? তোমার কিসের অভাব? টাকা, সামাজিক মর্যাদা, নাকি স্বাধীনতা? আমি তো তোমাকে কোনো কিছুতে বাধা দেই না। ডিভোর্স দেওয়ার মানে একটা অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি করা। আমি এসব পছন্দ করি না। আমি হাসলাম, খুব করুণ একটা হাসি। তোমার কাছে সবকিছুই অপ্রয়োজনীয় ঝামেলা, তাই না আরিফ? আমার আবেগ, আমার ভালোবাসা, এমনকি আমার সেই মরে যাওয়া বাচ্চাটাও তোমার কাছে একটা ঝামেলা ছিল। আরিফের চোয়াল শক্ত হয়ে গেল। বাচ্চার প্রসঙ্গ তুলবে না, ওটা একটা দুর্ঘটনা ছিল। আর আমি তো বলেইছিলাম আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো না। সো ওটা না থাকায় ভালো হয়েছে। আমি আর সইতে পারলাম না। ঘর থেকে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমের দেয়ালে আমার বিয়ের একটা ছবি বাঁধা ছিল। সেই ছবিতে আমি হাসলাম, আর আরিফের মুখে ছিল সেই একই নিষ্প্রিয় ভাব। আজ মনে হচ্ছে সেই হাসিটুকুই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মায়ের ফোন এলো আবার। নীলু, কি করিস মা? আরিফ কেমন আছে? আমি ফোনের ওপাশে মায়ের কম্পিত কণ্ঠস্বর শুনতে পেলাম। মা ভাবছে আমি সুখে আছি তো। মা ভাবেন আরিফ হোসেনের মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি কি করে মাকে বলি, মা, তোমার মেয়ে একটা জীবন্ত কবরের ভেতর দিন কাটাচ্ছে। আমি শুধু বললাম, মা, আমি খুব ক্লান্ত, একটু ঘুমাবো, পরে কথা বলি। ফোনটা কেটে আমি সোফায় মাথা নিচু করে বসে রইলাম। হঠাৎ পায়ের কাছে কিছু একটা স্পর্শ অনুভব করলাম। তাকিয়ে দেখি লুনা। বিড়ালটা আমার পায়ের কাছে মাথা ঘষছে। আরিফ এই বিড়ালটাকে ভালোবাসে, কারণ বিড়ালটা তার কাছের কিছু দাবি করছে না, বিড়ালটা তাকে প্রশ্ন করে না। আর আমি মানুষ বলে আমার অধিকার আছে, আমার কষ্ট আছে, আর এটাই আরিফের কাছে অসহ্য। সেদিন বিকেলে আমি একটা সিদ্ধান্ত নিলাম, যে মায়ার দেয়াল আমি এতদিন ধরে আগলে রেখেছি, সেটা এবার ভেঙে ফেলার সময় এসেছে। আরিফ হোসেনের বুঝতে হবে, মানুষকে অবহেলা করা যায়, কিন্তু তার আত্মসম্মানকে বারবার ডাস্টবিনে ফেলা যায় না। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।